তো কেমন আছেন ইতিহাস এবং কি বন্ধুরা? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি হিস্ট্রি কল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা হলো প্রথম আফিম যুদ্ধ পটভূমি সম্পর্কে আলোচনা করো। তো যদি আপনারা এই নোটের পিডিএফ চান তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হিস্ট্রি কলে ভিজিট করতে পারেন। সেখানে আমরা এটিকে দিয়ে দেবো, তাহলে আপনারা দেখতে পারেন বা পিডিএফটা নিতে পারেন। তো আর দেরি না করে এই প্রশ্নটির উত্তর সম্পর্কে আমি আপনাদের আলোচনা করে নিতে চাই। তো প্রশ্নটি শুরু হচ্ছে। তো প্রশ্নটি হলো, প্রথম আফিম যুদ্ধের পটভূমি সম্পর্কে আলোচনা করো। উত্তর: সপ্তম ও অষ্টম শতকে চীনের আফিমের প্রচলন করেছিলেন তুর্কি এবং আরব বণিকেরা, কিন্তু চীনারা ওষুধ হিসাবে আফিমের ব্যবহার করতেন। নেশার জিনিস হিসাবে আফিমের ব্যবহার তাদের কাছে সম্পূর্ণ অজানা ছিল। কিন্তু ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে চীনে আফিমের ব্যবহার মারাত্মক রকম বেড়ে গিয়েছিল। ফলে চীনে আফিমের চাহিদারও বৃদ্ধি হয়েছিল। চীনে আফিমের চাহিদা বৃদ্ধির পেছনে এক সুদীর্ঘ ইতিহাস আছে। পরবর্তী প্যারা: ইংল্যান্ড রুদ্ধদ্বার চীনকে উন্মুক্ত করার জন্য উঠে পড়ে লেগেছিল। তাদের মদদ দিতে অন্যান্য পাশ্চাত্য শক্তিবর্গ ইংল্যান্ড চীনের সাথে একটি বাণিজ্যিক ভারসাম্য গড়ে তুলতে চেয়েছিলেন। ব্রিটিশ সহ অন্যান্য পাশ্চাত্য বণিকেরা সকলেই চীনের থেকে দ্রব্য ক্রয় করে রৌপ্যের মাধ্যমে তাদের দাম মেটাতো, কিন্তু পাশ্চাত্য বণিকদের কাছে বিষয়টি লাভজনক ছিল না। তারা তাদের দেশের উৎপাদিত পণ্যের বিনিময়ে রৌপ্য ক্রয় করতে আগ্রহী ছিল না। কিন্তু চীনারা কখনোই পশ্চিমী পণ্য ক্রয় করতে আগ্রহী ছিল না, যেহেতু তাদের নিজস্ব দেশে নানা ধরনের পণ্য সামগ্রী উৎপাদিত হতো। সুতরাং চীনের সাথে বাণিজ্য সম্পর্ক রাখার জন্যও চীন থেকে পণ্য ক্রয় করে রপ্তানির জন্য পশ্চিমী বণিকদের রৌপ্য দেওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না। কিন্তু ব্রিটিশ ও আমেরিকান বণিকেরা নিজেদের লাভের মাত্রা বাড়ানোর জন্য এক অভিনব উপায় বের করেন। তারা চীনের অভ্যন্তরে আফিমের চোরাচালান করতে থাকেন। এই চোরাচালান আরম্ভ হয়েছিল 1870-এর নাগাদ। ইংরেজ বণিকেরা অত্যন্ত সস্তায় আফিম ক্রয় করতেন। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ভারতবর্ষের বাংলাদেশ থেকে। আমেরিকান বণিকেরা কিনতেন তুরস্ক থেকে। আফিমের চোরাই পাচারের ফলে অল্প কিছুদিনের মধ্যেই চীনের মানুষ আফিমের নেশায় আসক্ত হয়ে পড়লেন। চীনের আফিমের বেআইনি ব্যবসা দ্রুত গতিতে বৃদ্ধি পেতে লাগল। আফিম গ্রহণ করার পরিবর্তে চীনারা ইংরেজ বণিকদের চা, রেশম, চীনামাটির বাসন ও অন্যান্য পণ্য সামগ্রী দিতে লাগলেন। কিন্তু আফিমের চাহিদা চীনে এত দ্রুত হারে বৃদ্ধি পেতে লাগলো যে এত সব জিনিস দিয়েও বাণিজ্যিক ভারসাম্য রক্ষা করা সম্ভব হলো না। তখন চীনারা রৌপ্য দিয়ে আফিম ক্রয় করতে লাগলেন। কিছুদিন আগেও চীনা বণিকেরা রূপার বিনিময়ে নিজেদের দেশের পণ্য সামগ্রী বিদেশি বণিকদের কাছে বিক্রি করত, কিন্তু প্রচুর পরিমাণে আফিম আমদানি করতে গিয়ে তাদের নিজেদের দেশের রৌপ্য বিদেশে চলে যেতে লাগলো। বিদেশি বণিকদের দ্বারা চীনের আফিম প্রচারের ফলে একদিকে নেশায় আসক্ত চীনাদের নৈতিক অধঃপতন ঘটল, অন্যদিকে চীনের অর্থনীতিতেও যথোপরিণতি ক্ষতিগ্রস্ত হলো। কিছুদিনের মধ্যেই মাঞ্চু সরকার বেআইনি আফিম ব্যবসার মারাত্মক কুফলের কথা উপলব্ধি করল। 1800 খ্রিস্টাব্দে তৎকালীন চীনা সম্রাট চীনে আফিমের প্রবেশ নিষিদ্ধ করলেন, কিন্তু ততদিনে প্রচুর সংখ্যক চীনা আফিমে আসক্ত হয়ে পড়েছিলেন এবং অসংখ্য ব্যবসায়ী এবং দুর্নীতিগ্রস্ত রাজকর্মচারী এই অনৈতিক ব্যবসার সাথে নিজেদের যুক্ত করে বিরাট পরিমাণে অর্থ উপার্জন করেছিল। ফলে এই নিষিদ্ধকরণ চীনে আফিম প্রবেশ করতে পারল না। চোরাই চালান এবং উৎকোচ আফিম ব্যবসায় নিষিদ্ধকরণের পর চীনে আফিমের আমদানি আরও অনেক পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। 1832 খ্রিস্টাব্দ থেকে 1835 খ্রিস্টাব্দের মধ্যে প্রায় 20 মিলিয়ন আউন্স রূপা বিদেশে চলে গিয়েছিল। 1828 খ্রিস্টাব্দ থেকে 1836 খ্রিস্টাব্দের মধ্যে 38 মিলিয়ন স্পেনীয় ডলার রৌপ্যের মাধ্যমে বিদেশি রপ্তানি করতে বাধ্য হয়। 1837 খ্রিস্টাব্দ নাগাদ চীনের সমগ্র আমদানিকৃত পণ্যের মধ্যে শতকরা 57% ছিল আফিম। চীনের অর্থনীতি পঙ্গু হয়ে পড়েছিল। এই পঙ্গু অর্থনীতির চাপ এসে পড়েছিল মূলত কৃষক শ্রেণীর ওপর। প্রচুর পরিমাণে রৌপ্য দেশ থেকে বেরিয়ে যাওয়ার ফলে কৃষিপণ্যের মূল্য হ্রাস পেতে আরম্ভ করেছিল।
অন্যদিকে ভূস্বামী এবং আদায়কারীরা নিজেদের আয় ও জীবনযাত্রার মান নিচে না নামে সেই জন্য কৃষকদের থেকে কর আদায়ের পরিমাণও বাড়িয়ে দেয়। ফলে চীনের সামন্ততান্ত্রিক অর্থনীতিতে এক নয়া সংকট দেখা দেয়। এই সংকটের ফলশ্রুতি হিসাবে চীনে কৃষক বিদ্রোহের এক নতুন আবর্তের আবির্ভাব ঘটল। মাঞ্চু সরকার বিরোধী অভ্যুত্থান ঘন ঘন হতে লাগলো 1810 খ্রিস্টাব্দ থেকে। পরের প্যারা 1830 খ্রিস্টাব্দ নাগাদ ক্যান্টন অঞ্চলে বিদেশি বণিক ও চীনা কর্তৃপক্ষের মধ্যে সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটেছিল। মাঝে মধ্যেই দুপক্ষে ছোটোখাটো সংঘর্ষে লিপ্ত হতো। সাধারণত বকেয়া ঋণ ও চীনাদের বিচার ব্যবস্থা নিয়েই ঝামেলা হতো। 1835 সালে মাঞ্চু শাসক বৈদেশিক বাণিজ্যকে নিয়ন্ত্রণ করার জন্য এবং আফিমের চোরা কারবার বন্ধ করার উদ্দেশ্যে কতগুলি কঠোর আইন প্রণয়ন করতে বাধ্য হন, কিন্তু তা সত্ত্বেও আফিমের বেআইনি ব্যবসা বন্ধ করা যায়নি। এই পরিস্থিতিতে মাঞ্চু শাসকদের নিজেদের স্বার্থ রক্ষার তাগিদে আফিমের চোরাচালান বন্ধ করার কঠোর পদক্ষেপ গ্রহণ করা ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। লিন সেসু নামে এক দৃঢ়চেতন দেশপ্রেমিক রাজকর্মচারীকে ক্যান্টনের বিশেষ কমিশনার নিযুক্ত করা হলো। 1839 খ্রিস্টাব্দে লিন বেআইনি আফিম ব্যবসা বন্ধ করার ও মুৎসুদ্দি ও ভ্রাতৃত্বের আফিম বাণিজ্যের সঙ্গে যাবতীয় সম্পর্ক ত্যাগ করার জন্য ব্রিটিশ কুঠি বা ফ্যাক্টরিগুলিকে অবরোধ করার নির্দেশ দেন। লিন ইংরেজ বণিকদের কাছে গচ্ছিত যাবতীয় আফিম লিন তার হেফাজতে সমর্পণ করার নির্দেশ দেন। পরিস্থিতির চাপে বিদেশি বণিকেরা প্রায় 21,000 পেটি আফিম লিনের হাতে তুলে দিতে বাধ্য হলেন। 1839 খ্রিস্টাব্দের 3রা জুন লিন জনসমক্ষে বিপুল পরিমাণে আফিম ধ্বংস করে। 12ই জুলাই ব্রিটিশ নাবিকদের হাতে এক চীনা গ্রামবাসী নিহত হন। তৎক্ষণাৎ লিন অপরাধীদের চীনা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। কিন্তু ব্রিটিশ বণিকদের তদানীন্তন প্রতিনিধি এলিয়ট এই নির্দেশের বিরোধিতা করেন। তিনি জানিয়ে দেন যে ব্রিটিশ প্রজাদের বিচার করার কোনো ইখতিয়ার চীনা কর্তৃপক্ষের নেই। লিন পর্তুগিজ কর্তৃপক্ষকে ব্রিটিশদের ম্যাকাও থেকে বহিষ্কৃত করার জন্য চাপ দেন। 1839 খ্রিস্টাব্দে 26শে আগস্ট সমস্ত ব্রিটিশ প্রজা ক্যান্টন থেকে 90 মাইল দূরে হংকংয়ে চলে যান। কিন্তু 1840 খ্রিস্টাব্দের জুন মাসে অ্যাডমিরাল এলিয়টের নেতৃত্বে ইংরেজরা প্রচুর সৈন্য ও অস্ত্রশস্ত্র নিয়ে চীনা আক্রমণ করেন। চীনারা এই আক্রমণের প্রতিহত করে নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে বদ্ধপরিকর হন। প্রথম ইঙ্গোচীন যুদ্ধের সূচনা হয়। ইমানুয়েল সু বলেছেন, এই যুদ্ধে অংশগ্রহণ করে চীনারা বেআইনি আফিম ব্যবসার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিলেন। তাই ঐতিহাসিকেরা এই যুদ্ধকে প্রথম আফিম যুদ্ধ হিসাবে চিহ্নিত করেছেন। কিন্তু ঐতিহাসিক হ্যারল্ড ভিনাক বলেছেন, আফিম কখনোই এই যুদ্ধের কারণ ছিল না, ছিল উপলক্ষ মাত্র। যুদ্ধের মূল কারণ নিহিত ছিল ইংরেজদের সাম্রাজ্যবাদী নীতির মধ্যে এবং বিদেশিদের কাছে অপমানজনক ক্যান্টন বাণিজ্য প্রথার শর্তাবলীর মধ্যে। ঐতিহাসিক ফেয়ারব্যাঙ্ক বলেছেন, আফিম ব্যবসার বিরুদ্ধে চীনের জেহাদ ও নজরানা পদ্ধতির বিরুদ্ধে ব্রিটিশদের সক্রিয় বিরোধিতা এই যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করেছিল। চীনা ঐতিহাসিকেরা এই যুদ্ধকে সাম্রাজ্যবাদ বিরোধী সুখ সংগ্রামের চীনা জনগণের প্রথম পদক্ষেপ বলে আখ্যায়িত করেছেন। এই যুদ্ধ শেষ পর্যন্ত চীন পরাজিত হয় এবং অসম নানকিংয়ে সন্ধি চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়। তো আশা করছি এই নোটটা আপনাদের ভালো লেগেছে, এবং যদি এই সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকেন অবশ্যই আমাদের করতে পারেন। আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি আপনার মন্তব্যের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং যদি আপনাদের নিজস্ব কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন। আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব সেই প্রশ্নের উত্তর নিয়ে আসার চেষ্টা করব। যদি এর পিডিএফ চান তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট historyhall.xyz গিয়ে সেখানে যোগাযোগ নিতে পারেন, বা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিয়ে দেবো। তো সেখানে আমি এটা অলরেডি আপলোড করে রেখেছি আরেকটি নতুনভাবে, চাইলে আপনারা সেটিকেও দেখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন।